অন্নপূর্ণা বার্ধক্য ভাতা থেকে সরে গিয়ে এবার একটা অনেক কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ফর্ম 121। ফর্ম 121টা কি? আমি ফর্ম 121 নিয়ে 3টে ভিডিও করেছি এর আগে এপ্রিল মাসে, কারণ 15G 15H যে ফর্ম ছিল তার পরিবর্তে এই ফর্ম 121 এসেছিল এবং আমাদের প্রত্যেকের ধারণা হচ্ছে ফর্ম 121 বা 15G 15H যেটা ছিল সেটা আমাকে এপ্রিল মাসে জমা করতে হবে। এই ধারণাটা কিন্তু ভুল। কেন ভুল সেটা নিয়ে আলোচনা করব। ফর্ম 121টা কিভাবে ভরতে হবে সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তবুও আমি অল্প একটু আপনাদেরকে ভরে এই ভিডিওতে দেখাবো। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কথা এই ট্যাক্স নিয়ে। টিডিএস কথার অর্থ হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স কখন কাটে আপনার, বা টিডিএস কখন কাটে আপনার? যখন আপনার আয়ের সীমাটা ট্যাক্সের আওতা থেকে বেরিয়ে যায়। তাহলে কখন কাটবে? মনে করুন ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট আছে, আপনি রেন্ট পান যেটা আপনার ব্যাংকে ঢোকে, এছাড়া মনে করুন আপনি মিউচুয়াল ফান্ড করে রেখেছেন বা আপনি শেয়ার কিনে রেখেছেন, তার ডিভিডেন্ড পান, এই ধরনের জিনিসগুলো থেকে যে ইনকাম, সেই ইনকামগুলো দেখানোর জন্য হচ্ছে এই ফর্ম 121। এবার ফর্ম 121টা কি বাধ্যতামূলক? আমাকে ভরতেই হবে? না, ফর্ম 121 কিন্তু বাধ্যতামূলক নয়। এটা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে আপনি নিজে ডিক্লেয়ার করছেন। আপনি না চাইলে ডিক্লেয়ার নাও করতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যদি আপনার টিডিএস কেটে যায়, ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট আসে আপনারা জানেন যে নর্মাল সিটিজেনদের জন্য 50,000 টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 লাখ টাকা, অর্থাৎ 50,000-এর উপরে যখনই আপনার ইন্টারেস্ট থেকে ইনকাম হবে তখন আপনার টিডিএস কাটবে। আবার আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 1 লাখ টাকার উপরে যদি আপনার ইন্টারেস্ট আসে তাহলে তার জন্য টিডিএস কাটবে। এই টিডিএসটা থেকে বাঁচার জন্য হচ্ছে এই ফর্ম 121। এবার ওই প্রশ্নের উত্তরে আসি যে ফর্ম 121টা কখন জমা করব? এপ্রিল মাসে জমা করে দিলেই হয়ে গেল? হ্যাঁ, এপ্রিল মাসে জমা করে দিলে হয়ে যাবে, কিন্তু এর জন্য কেস আলাদা আছে। মনে করুন আপনার অলরেডি ফিক্সড ডিপোজিট আছে, তাহলে আপনি ফর্ম 121 এপ্রিল মাসে জমা করে দিন, হয়ে গেল। এর মাঝখানে মানে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারে মনে করুন 2026-27 এখন চলছে, আপনার অলরেডি এফডি আছে, আপনি ফর্ম 121 জমা করে দিয়েছেন অলরেডি। এইবার এর মাঝখানে মনে করুন এখন আগস্ট সেপ্টেম্বর চলছে, আপনি অক্টোবর মাসে গিয়ে একটা ফিক্সড ডিপোজিট করবেন, তাহলে কি আপনাকে ফর্ম 121 আবার দিতে হবে? না, আবার দিতে হবে না। আপনি যে একটা দিয়ে দিয়েছেন ওটা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার চলবে, কারণ ওখানে আমরা দেখাই এস্টিমেটেড ইনকাম। এস্টিমেটেড ইনকামটা আমরা দেখাই, সেটি এস্টিমেটেড ইনকামটা কিন্তু বাড়তেও পারে। আপনি আবার যদি একটা এফডি করেন তার ইন্টারেস্ট ঢুকবে, সেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই ঢুকবে, কারণ এফডির যে ইন্টারেস্ট হয় ওটা 3 মাসে ঢোকে। আপনি মনে করতে পারেন যে পুরো বছর বা হয়তো আপনি 5 বছরের জন্য করেছেন, তাহলে 5 বছর পরে গিয়ে আপনার ইন্টারেস্টটা ঢুকবে, কিন্তু নয়। ব্যাংক কি করে প্রত্যেক কোয়ার্টারলি 3 মাসে কিন্তু আপনার যে ইন্টারেস্ট অ্যাকুমুলেট হচ্ছে সেটা দেয়। এবং মজার বিষয় হচ্ছে এইগুলো কি হয়, কিউমুলেটিভ হয়ে যায়, মানে প্রত্যেক 3 মাসে আপনার যে ইন্টারেস্ট ঢুকছে সেটা আপনার যে মূলধন, আপনার যে প্রিন্সিপাল তার সাথে যোগ হয়ে গেল। এবার এর উপরে আবার ইন্টারেস্ট হয়ে আগামী 3 মাসে যুক্ত হবে, এটাও কিন্তু আপনার আবার প্রিন্সিপাল হয়ে গেল। ব্যাংক অ্যাকচুয়ালি এটা করে। এবার প্রশ্ন হচ্ছে যারা নতুন এফডি করবেন, আপনার আগে কোনো ব্যাংকে এফডি ছিল না, আপনি নতুন এফডি করছেন অক্টোবর মাসে, তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি অপেক্ষা করবেন যে নেক্সট ফাইন্যান্সিয়াল যখন আসবে, মানে 2027-28 যখন শুরু হবে, 2027-এর যখন এপ্রিল মাস আসবে, আমি তখন ফর্ম 121 জমা করব? এই জায়গাটায় কিন্তু একটু চিন্তা করতে হবে। ফর্ম 121-এর ক্ষেত্রে যেটা নিয়ম আছে, আপনার ইন্টারেস্ট ঢোকার আগে আপনাকে কি করতে হবে? ফর্ম 121 জমা করতে হবে। তাহলে আমি কি বললাম যে ইন্টারেস্ট কিন্তু অ্যাকচুয়ালি কোয়ার্টারলি ঢোকে। আপনি হয়তো অক্টোবর মাসে একটা ফিক্সড ডিপোজিট করছেন যেটা আপনি 5 বছরের জন্য 3 বছরের জন্য করছেন, আপনি ভাবছেন এটা তো 2029-এ গিয়ে ম্যাচুরিটি হবে, তাহলে আমি তখন দেবো, কিন্তু নয়। আপনাকে যখন আপনি ফিক্সড ডিপোজিট করছেন আপনাকে তখন সাথে সাথে বা তার পরের দিন গিয়ে আপনি ফর্ম 121 জমা করতে পারেন। ফর্ম 121 কিন্তু আপনাকে যেখানে যেখানে আপনার ফিক্সড ডিপোজিট আছে, আপনার যদি 3টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনাকে 3টে ব্যাংকেই ফর্ম 121 জমা করতে হবে। কারোর থাকে ব্যাংকে থাকে, আবার পোস্ট অফিসে থাকে। কেউ বলে যে আমি তো ব্যাংকে দিয়ে এসেছি, আমার পোস্ট অফিসে কি দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আপনাকে দুটো অর্গানাইজেশনকেই জানাতে হবে যে আমার ওখানে এটা আছে, আমি ওখান থেকেই ইন্টারেস্ট পাই। দেখুন ফর্ম 121 নিয়ে 3টে ভিডিও অলরেডি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে খুঁজে আপনারা দেখতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তাহলে বন্ধুরা ফর্ম 121 নিয়ে ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে আমি বছরের মাঝখানে যদি প্রথমবার এফডি করছি তাহলে কিন্তু আমাকে তখনই ফর্ম 121 জমা করতে হবে। আর অলরেডি যদি আমার ফিক্সড ডিপোজিট থেকে থাকে এবং আমি ফর্ম 121 এপ্রিল মাসে দিয়েছি তাহলে আমার পুরো বছরে আর দেওয়ার দরকার নেই। এখানে আরও একটা ডাউট আমি ক্লিয়ার করে দিই, যদিও সেই ডাউটগুলো আমি অলরেডি আমার যে ফর্ম 121 FAQ বলে যে ভিডিওটা করেছিলাম, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, সেই কোশ্চেনের আনসারের মধ্যে আমি এটা বলে দিয়েছিলাম, তবুও এই ভিডিওতে আপনাদেরকে একবার জানিয়ে দিই। এই যে ফর্ম 121 ভরবেন, আপনার যদি মনে করুন 5টা এফডি থাকে, আপনাকে কিন্তু 5টার ফিক্সড ডিপোজিটের নাম্বারই কোথাও মেনশন করতে হবে না।
5টা নাম্বারই আপনাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে কি আপনার যে কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার সিআইএফ আইডি যেটাকে আমরা বলি, সেই কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারটা ফর্মের উপরে লিখে দেবেন। ওটা লেখার কিন্তু কোনো জায়গা নেই, ওইটা ফর্ম 121 উপরে লিখে দেবেন। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা কাস্টমারের একটা আলাদা সিআইএফ আইডি হয়, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার হয়, ওই কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি উপরে লিখে দেবেন যে ভরছেন। আরও একটি প্রশ্নের উত্তর দিয়ে রাখি, মনে করুন আপনি এবং আপনার মিসেস দুজনের নামে ফিক্সড ডিপোজিট আছে জয়েন্ট, তাহলে কি দুজনকেই ভরতে হবে? হ্যাঁ, দুজনকেই ভরতে হবে। যে ফার্স্ট হোল্ডার তারই ভরা উচিত, কিন্তু দেখুন প্যান কার্ড তো দুজনেরই দেওয়া আছে, আপনি ফার্স্ট হোল্ডার যে সেই ভরলেই হবে, কিন্তু তবুও আমার মনে হয় যে সেকেন্ড হোল্ডার সেও ভরে দিতে পারে, কোনো ক্ষতি নেই। ফর্ম 121 ভরাটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, তাড়াতাড়ি করে ছোট করে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা একবার ওই এপ্রিল মাসে গিয়ে আমার চ্যানেলের এপ্রিল মাসে গিয়ে দেখবেন, ওখানে ভিডিওটা আছে। চলুন ফর্ম ফিল আপটা দেখে নিন। মনে করুন আমরা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার ফিক্সড ডিপোজিট আছে, আমি সেখানে ফর্ম 121টা জমা করতে চাইছি। তাহলে প্রথম যেটা আমাকে করতে হবে, এই যে পার্ট এটা আছে, এই পার্ট এটা কিন্তু আমাকে ভরতে হবে। পার্ট বি আছে একটা, যেটা ব্যাংক ভরবে, সেটাতে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আর 3 নম্বর যে পেজটা আছে, টোটাল যে ফর্মটা আপনারা যদি দেখেন, এই একটা পেজ আছে ফার্স্ট পেজ, দেন এরপরে এখানে সেকেন্ড পেজে একটা ডিক্লারেশন আছে, এখানে এটা ব্যাংক ভরবে পার্ট বিটা, যেমন আমি বললাম পার্ট বিটা ব্যাংক ভরবে। আর সবার পেছনে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখুন গাইডলাইন্স দেওয়া আছে, এই গাইডলাইন্সটা আমরা পুরোটা পড়ে নিয়েছি। আমি আপনাদের কতটা পড়তে হবে না, আমি ডাইরেক্ট আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমার কাছে কি আছে না, নাম, আমি আমার নামটা ভরেছি অভিজিৎ দাস। এরপরে আছে অ্যাড্রেস, অ্যাড্রেস দেখুন ব্যাংকের কাছে আমার ফুল অ্যাড্রেসটা আছেই, সুতরাং আমি অত ডিটেলসে লিখিনি বা আপনারাও লেখার দরকার নেই। মোটামুটি আপনার যে হাউস নম্বর আছে সেটা দিন, রোডটা দিন, এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল কত সেটা আপনি এখানে লিখে দিন। এরপরে আছে হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড কিন্তু মাস্ট, সুতরাং এখানে আপনি আপনার প্যান কার্ডের নম্বরটা লিখলেন। এরপরে হচ্ছে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা এখানে ইন্ডিভিজুয়াল করবেন। আর যারা HUF হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা কোনো ফার্ম হতে পারে তারা সেটা লিখবে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ধরেই চলছি, যে আমি আমারটা ভরছি ফর্ম 121, সুতরাং আমি এখানে ইন্ডিভিজুয়াল লিখব। এরপরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে লিখবেন রেসিডেন্ট ইন্ডিয়ান, এখানে রেসিডেন্ট ইন্ডিয়ান লিখুন বা শুধু রেসিডেন্ট লিখুন তাহলেও হবে। এরপরে 5A কি আছে, ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েদার এজ ইজ 60 ইয়ার্স অর মোর, যদি আপনার 60 ইয়ার্সের ওপরে হয় তাহলে এখানে ইয়েসে টিক করে দিন বা ইয়েস লিখে দিন। যদি আপনার এজ 60 ইয়ার্সের নিচে হয়, মানে আপনি সিনিয়র সিটিজেন যদি না হন, তাহলে নোতে টিক করে দিন বা নো লিখে দিন, সেটা বেটার হবে। এরপরে চলে আসছি ইমেল আইডি, ইমেল আইডি যদি আপনার থাকে লিখুন, না থাকলে কোনো অসুবিধা নেই, না লিখলেও কিছু হবে না। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নম্বর সবারই আছে, সুতরাং এখানে +91 ইন্ডিয়ার যেটা আমাদের কোড সেটা লিখবেন, এরপরে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। 8 নম্বরে আছে ট্যাক্স ইয়ার, আপনারা এই বছরে ভরছেন 2026-27-এর জন্য ভরছেন, সুতরাং 2026-2027 এখানে লিখে দেবেন। এরপরে আসছে ডিটেলস অফ ইনকাম, এখানে নেচার অফ ইনকাম। দেখুন বেসিক্যালি আমরা এটা যেটা ভরতে চলেছি সেটা হচ্ছে আমরা যাতে আমাদের TDS না কাটে, আমরা সেই জন্য ভরতে চলেছি। TDS কোথা থেকে কাটবে, যদি আমার FD থেকে আমি ইন্টারেস্ট পাই ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে, তাহলে সেখানে TDS কাটার ব্যাপার আছে। এবং TDS এর নিয়মটা আপনারা জানেন যে 50,000 পর্যন্ত হচ্ছে কোনো TDS কাটবে না যাদের বয়স 60 বছরের নিচে, যেটা আগে 15G ছিল, আর 15H যেটা হচ্ছে আপনার 60 বছরের ঊর্ধ্বে মানে সিনিয়র সিটিজেন, তাদের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে। সুতরাং তার উপরে হলেই কিন্তু এই সমস্ত ঝামেলার ব্যাপারগুলো আসছে। তো এখানে বেসিক্যালি আমরা FD ইন্টারেস্ট লিখবো। রেন্ট, যারা মনে করুন ঘর ভাড়া পান এবং সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি রেন্ট থেকে পান কিনা। ডিভিডেন্ড, মানে আপনার শেয়ার আছে, আপনি শেয়ার কিনে রেখেছেন, সেখান থেকে ডিভিডেন্ড ইনকাম আপনার মাসে মাসে আসে বা বছরে একবার আসে, সেই ইনকামটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে যদি আপনি সেখান থেকে পান। এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণ বা দুটো কারণ হতে পারে, সেটা আপনি এখানে লিখবেন। এইবার আসছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। এবার মনে করুন আমি এটা ইউনিয়ন ব্যাংকের জন্য ভরছি, ইউনিয়ন ব্যাংক থেকে আমার ইন্টারেস্ট আসে ফিক্সড ডিপোজিট থেকে মনে করুন 50,000, তাহলে আমি এখানে 50,000 লিখবো। যদি আমার 10,000 আসে তাহলে আমি 10,000 লিখবো। আমার ইউনিয়ন ব্যাংকের কথা বলছি, কিন্তু এখানে অন্য ব্যাংকের কথা বলছি না, কারণ আমি এটা ইউনিয়ন ব্যাংকে ভরতে চলেছি। ইউনিয়ন ব্যাংকের কথা আমি এখানে বলছি যে ইউনিয়ন ব্যাংক থেকে যদি আমার 30,000 ইন্টারেস্ট আসে, আমি তাহলে 30,000ই লিখবো। সেটা আমি ক্যালকুলেট করবো, আমার কাছে তো FD সার্টিফিকেটটা আছে, সেখানে আমি দেখতেই পাচ্ছি। কোয়ার্টারলি যদি আসে সেটাও আমি জানি যে কোয়ার্টারলি কত আসে, তাহলে পুরো বছরে কত টাকা ইন্টারেস্ট হবে সেটা আমি জানবো, আমি সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবো। এইবার চলে আসছে 11 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ ফর্ম 121 আদার দেন দিস ফর্ম ফাইল্ড ডিউরিং দি ট্যাক্স ইয়ার ইফ এনি। এবার এখানে মজার বিষয় হচ্ছে, মনে করুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, PNB তে অ্যাকাউন্ট আছে, ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে।
তাহলে আপনি এটা ইউনিয়ন ব্যাংকে জমা করছেন, কিন্তু আপনি আরও দুটো ফর্ম হয়তো এসবিআইতে এবং পিএনবিতেও জমা করেছেন ফর্ম 121, তাহলে এটা আপনাকে ইয়েস মেনশন করতে হবে। যদি আপনার আরও দুটো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে বলবেন যে হ্যাঁ আমি অন্য ব্যাংকেও কিন্তু 121 ফর্ম জমা করেছি, তাহলে ইয়েস লিখবেন। আর যদি আপনার একটাই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, একটাই ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে আপনি নো লিখবেন। তাহলে আর এই ফর্ম মানে 11A 11B কোনো দরকার নেই যদি আপনার একটাই ব্যাংকে থাকে। কিন্তু যদি আপনার মনে করুন তিনটে ব্যাংকে আছে, তাহলে আপনি এটা বলেছেন ইউনিয়ন ব্যাংকের জন্য, এখানে লিখবেন ইয়েস আমার আরও ব্যাংকে এফডি আছে, এবং মনে করুন কটা ব্যাংকে আছে না, আমার এসবিআইতে আছে, পিএনবিতে আছে, আমি মেনশন করলাম, তাহলে আমি আরও দুটো জায়গাতে কিন্তু আমি ফর্ম 121 ভরেছি। এইবার ব্যাপার হচ্ছে যে অ্যাগ্রিগেটেড অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম 121 ফিল, তার মানে বলতে চাইছে যে আপনি যে আরও দুটো ব্যাংকে দিয়েছেন সেখানে কত কত দিয়েছেন। মনে করুন আপনি দুটো ব্যাংকে এসবিআইতে 40,000 দিয়ে অ্যাগ্রিগেটে পিএনবিতে আছে, আমি মেনশন করলাম, তাহলে আমি আরও দুটো জায়গাতে কিন্তু আমি ফর্ম 121 ভরেছি। এইবার ব্যাপার হচ্ছে যে অ্যাগ্রিগেটেড অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম 121 ফিল, তার মানে বলতে চাইছে যে আপনি যে আরও দুটো ব্যাংকে দিয়েছেন সেখানে কত কত অ্যামাউন্টের দিয়েছেন। মনে করুন আপনি দুটো ব্যাংকে এসবিআইতে 40,000 দিয়েছেন, পিএনবিতে 50,000 দিয়েছেন, তাহলে টোটাল 90,000। আপনি ওই দুটো ব্যাংকে 90,000-এর জন্য ফর্ম 121 ফিল আপ করেছেন, ইউনিয়ন ব্যাংকে ফিল আপ করছেন কত জন্য, 50,000-এর জন্য। এবার এখানে যে 12 নম্বর পয়েন্টটা, সেখানে আপনি এই দুটো অ্যামাউন্টকে টোটাল করে লিখে দেবেন। ইউনিয়ন ব্যাংকে 50,000, পিএনবিতে 40,000, এসবিআইতে 50,000, সব মিলিয়ে 1,40,000-এর জন্য আমি ফর্ম 121 ফিল আপ করছি। এইটা হচ্ছে ব্যাপার। এই ডিটেলসগুলো কিন্তু মাথায় রাখবেন যে সবই আপনাকে অ্যাকচুয়াল দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি ভুলভাল ডিটেলস দেন তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আপনাকে পেনাল্টি লাগিয়ে দিতে পারে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই ডিটেলসগুলো সব ঠিকঠাক থাকে। এবার চলে এসেছি আমরা নেক্সট পেজে। এখানে 13 নম্বর পয়েন্টে যেটা আছে যে আপনি ওখানে 1,40,000 টাকা টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন, বা রেন্ট পাচ্ছেন, বা ডিভিডেন্ড পাচ্ছেন, যাই পাচ্ছেন সব ডিটেলস ওখানে দিয়েছেন। এরপরে আপনি মনে করুন আপনার আরও ইনকাম আছে, আপনার পেনশন থেকে ইনকাম আছে, আপনার ইন্স্যুরেন্স থেকে আপনি টাকা পান, সব মিলিয়ে আপনার বার্ষিক ইনকাম হচ্ছে 3.5 লাখ টাকা। 14 নম্বর পয়েন্টে কি আছে যে আপনি এর আগে কি আইটি রিটার্ন ফাইল করেছেন, যদি ফাইল করে থাকুন সেটা মেনশন করুন, তার নাম্বার আপনি আইটি রিটার্ন থেকে পেয়ে যাবেন। কত টাকার ইনকামের জন্য আপনি ভরেছিলেন আইটি রিটার্ন সেটা দেখিয়ে দিন, বলে দিন। 24-25-এ আপনি ভরেননি, আপনি লিখে দিন না আমি ভরিনি, হয়ে গেল। এরপরে চলে আসছি ডিক্লারেশন। কি না, আমি অভিজিৎ দাস, আমি আমার প্যান কার্ড নাম্বার হচ্ছে এটা, আমি বলছি যে আমি এই সব যা 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 লিখেছি, যা যা এইসব আছে সব সত্যি, আমি কোনো ভুল তথ্য কিছু দিইনি। এখানে আপনার প্লেস লিখবেন, যেই ডেটে আপনি সাবমিট করছেন সেটা লিখবেন, সিগনেচার করবেন, নিচে আপনার নামটি লিখবেন। এবার মনে করুন আপনার মিসেসের আছে, আপনার আছে, আপনার মিসেস এবং আপনার জয়েন্ট আছে, তাহলে যে কোনো একজনের দিলেই হবে, প্রথম জনের দেবেন। এবার আপনার মিসেসের আছে, তাহলে কিন্তু মিসেস আলাদা করে ভরবে, ভাববেন না যে না মিসেসকে ভরতে হবে না, আপনার মিসেসকে আলাদা করে ভরতে হবে। আর যদি গাইডেন্স চান, যে ফর্ম আছে দেখুন পার্ট বিটা আমরা বলেছি এটা ব্যাংক ভরবে, এটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই, গাইডেন্স ফর্মের পেছনে দেওয়াই আছে, আপনি সেটা ভালো করে পড়ে নিতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটা কাজের হলো, যদি কাজের হয় প্লিজ একটু লাইক করবেন, অনেক মেহনত করে আপনাদের জন্য অনেক কাজের ভিডিও আনি, একটু সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সবার কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।